বিশ্বকাপ আরো 2 দিন আগে স্টার্ট হলো, বাঙালির মেন বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছে আজকে থেকে। কারণ বাংলাদেশিদের ওয়ান অফ দ্য ফেভারিট টিম, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজকেই কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম ম্যাচ খেলছে, তাও আবার মরক্কোর এগেনস্টে। এখন রেজাল্টের কথা যদি বলি, রেজাল্ট না হয়েছে ডানপন্থী না হয়েছে বামপন্থী, রেজাল্ট হয়েছে মধ্যপন্থী, মানে ম্যাচটা ড্র হয়ে গেছে, তাও আবার 1-1 গোলে। এখন এই 1-1 গোলে ড্রয়ের পর ব্রাজিল সমর্থিত যারা ফ্যান আছে তারা করতেছে তাদের ফ্রাস্ট্রেশন শেয়ার, আর অন্যদিকে আরেক পার্টি আছে তারা করতেছে তাদের হ্যাপিনেস শেয়ার। বাট আজকে আমরা কথা বলবো মানুষের সেই প্রশ্ন নিয়ে যেটা আজকে সকালে আমরা দেখতেছি, যেটা হচ্ছে ব্রাজিল কেন আজকে তাদের ফেভারেবল রেজাল্টটা পায় নাই, ব্রাজিল কেন আজকে ম্যাচটা জিতে নাই। সো আমরা এই বিশ্বকাপ জুড়ে এই আলাপ আলোচনা চালাবো এবং আজকেও কিন্তু আমরা আলাপ চালাবো, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জানাই দেই, ব্রাজিল কিংবা মরক্কো তারা তাদের ফেভারেবল জয়টা পায় নাই, বাট আপনি চাইলে জিততে পারবেন আপনার টিমের পছন্দের জার্সি। ইয়েস, কারণ চলতেছে আমাদের K6 সিন্ডিকেটের একটা গিভওয়ে, যেখানে প্রতি মাসে, নট জাস্ট অনলি বিশ্বকাপের মাস, প্রতি মাসে আমি চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে একজনকে তার টিমের পছন্দের জার্সি। এখন আপনি হইতে পারেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, মরক্কো, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইউনাইটেড, যে কোনো টিমের ফ্যান, বাট আপনি কিন্তু চাইলে জিততে পারবেন সেই জার্সি। কিভাবে জিতবেন কমেন্টে দেওয়া আছে। এখন আমি জানি আপনারা অনেকেই, যারা আমার পুরনো ভিউয়ার আছেন তারা অনেকেই হচ্ছে একটা আমার কাছে এটার কি বলে অভিযোগ জানান যে ভাই প্রতিদিন কেন এই গিভওয়ের কথা বলেন। ভাই অনেক নতুন নতুন অডিয়েন্স আসতেছে, সো ওনাদেরকে তো জানানো উচিত যে এরকম একটা অপরচুনিটি আছে। আমি জানি একটা জার্সি খুব বেশি কিছু না, বাট এটা হচ্ছে আমার তরফ থেকে একটা গিফট। আমি যদি টিপিক্যাল গিভওয়ে করতাম তাহলে বলতাম যে প্রতি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন, ওটা তো বলতেছি না। বলতেছি যারা আমার জার্নিতে আমার সাথে আছে তাদেরকে জাস্ট একটা ছোট্ট গ্র্যাটিটিউড দেখানোর জন্য। সো এর বেশি কিছু না, নেগেটিভ কমেন্ট করেন না। আমি জানি এখন আবার কমে গেছে নেগেটিভ কমেন্ট করাটা, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। বাট দেখা যাক এখন আসেন কেন ব্রাজিল এই ম্যাচটা জিতলো না। আমি যখন পানামার এগেনস্টে ম্যাচের পর ব্রাজিল যেখানে 6-1 গোলে জিতছিল, আমি যদি ভুল না করে থাকি, সেই ম্যাচের পর আমি বলছিলাম যে আজকে যদিও ব্রাজিল 6-1 গোলে জিতছে, বাট এই টিমের মধ্যে একটা জায়গায় একটা উইকনেস আছে, এবং সেই উইকনেসের মিসিং পাজলটা হচ্ছে নেইমার জুনিয়র। এই কথাটা যখন আমি বলছিলাম, বিশ্বাস করেন অনেকে আমাকে প্রেস করছে, বাট কিছু কিছু মানুষ আছে আমার বলছিল যে নেইমার ব্যবসায়ী, বিউর জন্য শুধুমাত্র নেইমারের নাম নিছস, বাট বিউ ব্যবসায়ী, হাবি জাবি গালিগালাজ বহুত কথা বলছে যে নেইমার ফিট না, নেইমার এটা সেটা বেটা অনেক কিছু। বাট মরক্কোর এগেনস্টে ম্যাচে কিন্তু আমরা দেখে গেছি যে ব্রাজিলের ওই মিসিং পাজলটা কিন্তু নেইমার জুনিয়র। ব্রাজিলের কালকে মিডফিল্ড বলতে কিছুই ছিল না, এবং এমন তো না যে ব্রাজিলের মিডফিল্ডে ওই কোয়ালিটিটা নাই, অবশ্যই ছিল। ব্রাজিলের মিডফিল্ডে আপনি প্রপার ডিস্ট্রয়ার পাইছেন, আপনি ব্রুনো গুইমারেজের মতো প্লেয়ার পাইছেন, ক্যাসেমিরোর মতো প্লেয়ার পাইছেন, পাকুয়েতারে পাইছেন, রাফিনাও খেলতেছিল। বাট কেন, কি সমস্যায় পড়তেছিল? কারণ একজনের প্রোফাইল একটা, বাট তাকে দিয়ে খেলানো ট্রাই করানো হয়েছিল আরেকটা। এখন দেখেন কার্লো আনচেলত্তি ইজ এ গ্রেট ম্যানেজার, গোট ম্যানেজার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। কারণ তার অর্জনের খাতা যদি আমরা খুলি আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না। সো উনি যখন কোনো একটা জুয়া খেলে ফেলছে তখন ওই জুয়াটা লাগার চান্সই বেশি, বাট গতকালকে সেটা লাগে নাই। গতকালকে না, আজকে সেটা কিন্তু লাগে নাই। এটা কিন্তু একটা ব্যাড লাক, বাট যদি লাগতো আমরা তাকে প্রেস করতাম। এখন দেখেন কেন লাগে নাই। আমি সেই দিনও বলছিলাম যে ব্রাজিলের মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অনেক অভাব দেখা যাচ্ছে, এবং এই ক্রিয়েটিভিটি জিনিসটাকে যখন আপনি একটু ফিল আপ করার ট্রাই করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ব্রুনো গুইমারেজ বা ক্যাসেমিরো এই দুজনকে একটু সামনে পাঠাতে হবে। এখন এই দুজনকে যখন আপনি সামনে পাঠাবেন তখন আপনার মিডফিল্ডে বিশাল একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে, এবং তাদের মধ্য থেকে সেই টপ লেভেলের প্লে মেকিং কিন্তু আমরা পাই নাই, যার কারণেই কিন্তু চান্সেস খুব একটা পাচ্ছিলাম না। এখন কেন ব্রাজিল গতকালকের ম্যাচ জিতে নাই, সেটা আমার মতে কি হয়েছে। প্রথমত স্কোয়াড সিলেকশন, যে স্টার্টিং 11টা খেলানো হয়েছে সেখানেই কিছু কিছু জায়গায় ভুল ছিল। কার্লো আনচেলত্তির কালকে প্রপার যে ইন্টেনশন আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে লেফট সাইডটাকে বেশি বেশি ইউটিলাইজ করে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে প্রপারলি গোল নিয়ে আসে, এবং ভিনিসিয়াস একটা ওয়ান্ডার গোল করছে, ক্রেজি একটা গোল করছে, যদিও সেটা পরে দিয়ে হয়েছে, বাট কাহিনী হইলো অন্য জায়গায়। ভিনিসিয়াসকে প্রাধান্য দেওয়ার জন্যই কিন্তু মেইনলি রাফিনাও তাকে হেল্প করতেছিল, কিন্তু যত সময় যাচ্ছিল ততই বোঝা যাচ্ছিল যে এক সাইডকে যত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে অন্য সাইড তত বেশি ধরা খাওয়ার কাছাকাছি চলে যাচ্ছিল। রাইট সাইড দিয়ে আমরা দেখতেছিলাম যে প্রচুর ইমব্যালেন্স আমরা দেখতে পাইতেছিলাম। পাকুয়েতা প্রপারলি খেলতে পারতেছিল না, বাট পাকুয়েতার যে কোয়ালিটি সেটা কিন্তু আমরা জানি, সে সেন্টারলি অনেক বেশি ভালো খেলে, কিন্তু যখন তাকে রাইট সাইডে পাঠানো হয়েছে তখন দেখা গেছে যে সে প্রপারলি কাজ কারবার করতে পারতেছে না। রাইট ব্যাক যে ছিল সেও প্রপারলি তার মন মতো খেলতে পারতেছিল না। এখন সে জায়গাটাতে কোয়ালিটির অভাব কি আছে, থাকতে পারে, বাট মেইন যে জায়গাটা সেটা হচ্ছে কি লিঙ্ক আপ প্লে, সেই জিনিসটা আমি প্রপারলি দেখতে পাই নাই। আমি যতটুকু দেখছি আর কি, আপনার হয়তো ধারণা ভুল হতে মানে ভিন্ন থাকতে পারে। সো
এরপর কি করা হয়েছে, রাফিনাকে রাইট সাইডে পাঠানো হয়েছে, তারপরে আবার মিডে আনা হয়েছে, আবার লেফটে আনা হয়েছে, মানে প্রপারলি রোল সুইচ দেখা গেছে, যার কারণে আমরা কালকে ভিনিসিয়াসের কাছে যেরকম পারফরমেন্স পাইছি, রাফিনাকে টোটালি অফ ফর্ম দেখা গেছে। রাফিনার ওই প্রেসিং ছাড়া আমরা তার ফিনিশিং একটু একটু দুর্বলতা দেখছি, আমরা সেই বার্সেলোনার সেই জিনিসটা আমরা দেখি নাই। যদিও আমি একটু একটু তো খুশি যে রাফিনা আমাদের টিমে পারফর্ম করে, ব্রাজিল টিমে খুব একটা পারফর্ম করতেছে না, না এটা একটা জোক, এটা একটা জোক সিরিয়াসলি। বাট অবশ্যই আমার টিমের প্লেয়ার যখন ভালো খেলে, তার ন্যাশনাল টিম আমার কাছে খুবই ভালো লাগে, এবং সেই জায়গাটাতে আমরা কিন্তু রাফিনাকে প্রপারলি তার জায়গাতে পাই নাই। এবং যে গোলটা হয়েছে, মানে সাইবারি যে গোলটা করছে, সেটা তো ভাই একটা অসাধারণ একটা গোল করছে। একটা মজার কথা জানাই দিই, আপনারা অলরেডি অনেক জায়গায় শুনে ফেলছেন যে এই সাইবারির পায়ে সমস্যা ছিল, সে তার মানে একসময় তার হাঁটার কথা ছিল না, সেই জায়গায় সে হাঁটছে, হাঁটার পর সে প্রপার লেভেলের ফুটবল খেলছে, এখন পিএসভিতে খেলতেছে ডাচ লিগে, বাট ও কিন্তু একটা বড় টিমে যাইতেছে। সাইবারির কালকে গোলের পর অনেকে বলতেছিল যে এই প্লেয়ার এই সামার একটা বিশাল টিমে বা বড় টিমে যাবে, এবং সে অলরেডি বড় টিম একটাতে যাবে, কারণ তার পার্সোনাল এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে বায়ার্ন মিউনিকের সাথে। সো এই নামটা এখন থেকে সচরাচর আপনারা প্রায় শুনবেন, এবং স্পেশালি ইউসিএল তো আপনারা শুনবেনই, কারণ ওকে হ্যারি কেনের একটা ইয়ং রিপ্লেসমেন্ট হিসেবে দেখা হচ্ছে, এবং অলরেডি কিন্তু পার্সোনাল টার্ম অ্যাগ্রি হয়ে গেছে, তাও আবার এই ম্যাচের আগে, বিশ্বকাপের 3-4 দিন আগেই কিন্তু ওই টার্মটা অ্যাগ্রি হয়ে গেছে। এখন এটার পর আরেকটা জায়গায় কথা আসতেছে, সেটা হচ্ছে বুয়দ্দি। আমি যদি না ভুল করে থাকি, আইয়ুব বুয়দ্দি 18 বছরের প্লেয়ার, তার ডেবিউ বিশ্বকাপের প্রথম ম্যাচ, এবং মাস্টার ক্লাস সে পারফরমেন্স দিছে। আমি ড্যাম শিওর এই প্লেয়ারটা এই সামারে বড় কোনো টিমে যাবে, যাদের একটা ডিপ্লাইং প্লেমেকার টাইপের প্লেয়ার লাগবে, তারা কিন্তু এই প্লেয়ারের উপর ঝাঁপায় পড়বে, কারণ এই প্লেয়ারটা এই বিশ্বকাপে শাইন করবে 110%। আপনি এটা আমার কাছ থেকে লিখে নিতে পারেন, কারণ গতকালকে সে ব্রাজিলের যে এক্সপিরিয়েন্স মিডফিল্ডটা আছে, সেটাকে সে যেভাবে নাচাই ছাড়ছে, আনবিলিভেবল। বিশ্বকাপ হচ্ছে এমন একটা মঞ্চ ভাই, 6-7 গেমের একটা টুর্নামেন্ট বলে, বাট এই 6-7 গেমের টুর্নামেন্টে কিছু কিছু প্লেয়ার তাদের লাইফ চেঞ্জিং পারফরমেন্স দেয়। লাস্ট বিশ্বকাপে আমরা ম্যাকঅ্যালিস্টারকে দেখছিলাম, এনজো ফার্নান্দেসকে দেখছিলাম, এবার আমরা আইয়ুব বুয়দ্দিকে দেখতেছি। আর্জেন্টিনার এখনো ম্যাচ স্টার্ট হয় না, দেখা যাক কে করে, বাট ওখানে আমাদের বার্কো আছে, আর অন্যান্য প্লেয়ার আছে, নিকোপাজ আছে, এদের উপরও কিন্তু আমরা জুয়া খেলতে পারি। সো গতকালকে মরক্কো অসাধারণ পারফরমেন্স করছে, এটা হচ্ছে মেন কথা। এবার আসি ইগর থিয়াগোকে নিয়ে অনেকে কথাবার্তা বলতেছে। ভাই একটা জিনিস আপনাদেরকে আমি জানাই রাখি, আমি সেদিন যখন নেইমারকে নিয়ে বলছিলাম যে নেইমার কিভাবে এই টিমে কন্ট্রিবিউট করতে পারে, তখন মানুষজন আমাকে বলছিল যে ভাই নেইমার হচ্ছে জাও পেদ্রোর জায়গা খেয়ে দিছে। নেইমার জাও পেদ্রোর জায়গা খায় নাই, তখন আমি বলছিলাম, কারণ জাও পেদ্রো তো আর ভাই অ্যাটাকিং মিডফিল্ডার না, সে একজন প্রপার স্ট্রাইকার। সো তার জায়গা খাইতেছে আরেকজন স্ট্রাইকার বা আরেকজন ফরওয়ার্ড। সো ওই জন্যই কিন্তু মেন ঝামেলাটাতে পড়তে হয়েছে। এখন কালকের ম্যাচে অনেকে বলতেছিল যে ভাই ইগর থিয়াগোকে কেন নামানো হয়েছে। এখন দেখেন কার্লো আনচেলত্তি হয়তো এটাই চিন্তা করছে যে ফিজিক্যালি ডমিনেট করে সে গোলগুলো করবে, ভিনিসিয়াস হয়তো ক্রসগুলো করবে, সেই জায়গাটাতে ইগর থিয়াগো কাজে লাগাবে। বাট ইগর থিয়াগো কালকে একটা অফ ফর্মে গেছে, বাট হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। ট্রাস্ট মি, প্রিমিয়ার লিগ যারা দেখছে, বোনমাউথের প্লেয়ার, বোনমাউথের প্লেয়ার, সে কিন্তু অত খারাপ কোনো প্লেয়ার না ভাই, অত খারাপ কোনো প্লেয়ার না, সে প্রপার ভালো প্লেয়ার। 25টা গোল করছে নাকি আমি শিওর না, বাট 25 বা এরকম একটা নাম্বার ছিল তার ঝুলিতে। সো হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। এখন কালকের দিনটা হয়তো যায় না, এবং সেই জন্য আমি কিন্তু দেখেন, আমি ভাই নিজের এখন জিনিয়াস মনে হচ্ছে, আমি কিন্তু প্রপার তাদের অ্যাটাকিং ট্রিও বা অ্যাটাকিং যে লাইন আপটা, সেটা কিন্তু আমি বলছিলাম যে লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রাইট সাইডে রাফিনা, মিডলে নেইমার জুনিয়র, এবং সামনে কুনিয়া। এবং কুনিয়া যে ইম্প্যাক্টটা রাখতে পারে, সেটা কিন্তু আমরা তখন সে সাবস্টিটিউট হিসেবে আসছিল, তখন কিন্তু আমরা দেখছি যখন সে কুনিয়া মাঠে নামছে এবং আরেক কিছু সাবস্টিটিউট হয়েছে, তখন কিন্তু আমরা ব্রাজিলের খেলা অন্য একটা ধাঁচ দেখছি। বাট ক্লিনিক্যাল ফিনিশিং এর অভাবের কারণে কিন্তু আমরা গোলগুলো দেখতে পাই নাই। এবার আসি, এটা তো গেল মরক্কো। যারা যারা মরক্কোকে ডার্ক হর্স বলতেছেন, ভাই বন্ধ করে দেন। মরক্কো ইজ নট এ ডার্ক হর্স। তারা আফকনের চ্যাম্পিয়ন, যদিও খাতা কলম এখনো ট্রফিটা পায় নাই, বাট তারা আফকনের চ্যাম্পিয়ন, তারা লাস্ট বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। সো এখন তাদেরকে আপনি নিমেষেই কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে দেখতেই পারেন, তারা ওই লেভেলের টিম হয়ে গেছে। জার্মানি, নেদারল্যান্ড বা ধরেন আরও কিছু টিম আছে, তাদের মতো করেই কিন্তু তারা এখন, ইংল্যান্ড, এদের মতো টিম তারা কিন্তু এখন হয়ে গেছে। তারা এখন কিলার জায়ান্ট বা জায়ান্ট কিলার বা এরকম কিছু না, তারা এখন প্রপার একটা ডমিনেন্স। তারাই তো একটা বড় টিমের কাতারে তারা পড়ে গেছে, সামনে দেখবেন যে আরো ভালো করতেছে তারা। সো তাদেরকে আর জায়ান্ট কিলার বলে আমার মনে হয় না যে তারা ওই তকমাটা তাদের পাওয়া উচিত। তারা এখন একটা বড় টিম হয়ে গেছে, এবং কালকেও কিন্তু তারা সেই পারফরমেন্সটা দিছে। কার্লো আনচেলত্তির 4-4-2 এর এগেইনস্টে তারা কিন্তু প্রপার স্ট্রাকচার অনুযায়ী খেলছে। স্পেশালি 3টা প্লেয়ারের কথা তো আমরা বলবো, 2টা প্লেয়ারের কথা অলরেডি বলে দিচ্ছি, সাইভেরি আর হচ্ছে বুয়দ্দি। বাট আরেকটা প্লেয়ার ছিল হচ্ছে মাজারুই যদিও ফুলব্যাক হিসেবে খেলতেছিল, বাট সে বারবার মিডফিল্ডে এসে মিডফিল্ডে হেল্প করতেছিল, যার কারণেই কিন্তু অ্যাটাকগুলো অতটা ফ্রুটফুল ভাবে তারা করতে পারতেছিল না। এবং তারা যখন দেখছে যে ব্রাজিলের রাইট সাইডটা মোটামুটি
অচল হয়ে গেছে, তখন তারা হচ্ছে লেফট সাইডটাকে বেশি প্রেসার দেওয়া শুরু করছে, যার কারণে কিন্তু গোলগুলো আমরা লাস্ট পর্যন্ত দেখি নাই। সো নেক্সট ম্যাচে আই গেস হাইতির এগেনস্টে নেইমার জুনিয়র খেলবে, এবং নেইমার জুনিয়র যেদিন খেলবে সেদিন কিন্তু আমার স্টেটমেন্টটা ক্লিয়ার হবে, আপনারা দেখবেন। নেইমার জুনিয়র এখন ইনজুরির কারণে খেলতেছে না, বাট নেইমার জুনিয়র যখন ব্যাক করবে এবং তাকে যদি না খেলানো হয় তখন কিন্তু মেনলি ঝামেলাতে পড়তে পারে। যদিও এই বিশ্বকাপে যেহেতু নকআউট স্টেজ থেকে 3টা টিম যাবে, মানে টপ 3 টিম যাওয়া, 2জন তো ডিরেক্ট কোয়ালিফাই করবে, বাট একজন হচ্ছে একটু কোয়ালিফিকেশনের ঝামেলা থাকবে, বাট উঠে যাবে। কিন্তু তাও পারফরমেন্সের একটা জিনিস আছে না, আমাদের একটা কথার গুরুত্ব আছে না, মানে সো ওভারঅল গতকালকে আপনার কার পারফরমেন্স বেশি ভালো লাগছে, এবং আপনার মতে ব্রাজিল কি গতকালকে জেতা উচিত ছিল কিনা সেটা কমেন্ট করে জানান। আর্জেন্টিনা কি তাদের ম্যাচ জিতবে কিনা সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।